আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা বিশেষণ শিখব। বিশেষণের একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটি করার পর বিশেষণ আর ভুল হবে না। চলো আমরা ক্লাসটি শুরু করি। শুরুতেই আমরা জানবো বিশেষণ কাকে বলে। যেসব শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে বিশেষণ বলে। তোমরা আমার সাথে সাথে লিখে নাও। যেসব শব্দ দিয়ে যেসব শব্দ দিয়ে যেসব শব্দ দিয়ে বিশেষ্য ও বিশেষ্য ও সর্বনামের সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে বিশেষণ বলে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ্য ও সর্বনামের। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিশেষণের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ কোন কোন পদে বোঝায়? উত্তর হবে বিশেষ্য ও সর্বনামের। এখান থেকে একটা এমসিকিউ জেনে গেলে এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ভালো ছেলে, ভালো। বাজে কথা। আমি আরো কিছু উদাহরণ লিখি। 10 টাকা, 10 কেজি, 10 কেজি চাল। কঠিন পদার্থ। আমি 5টি বাক্য লিখেছি, খেয়াল করো। ভালো ছেলে, এই বাক্যের ছেলে একটা বিশেষ্য, আর এই বিশেষ্যের গুণ কি বোঝাচ্ছে? ছেলেটা ভালো, তাহলে ভালো একটা বিশেষণ, আর এখানে কি গুণ বোঝাচ্ছে। তারপর খেয়াল করো, বাজে কথা। কথা কি? একটা বিশেষ্য। কথা কেমন? বাজে, এটা কি? দোষ। 10 টাকা, টাকা একটা বিশেষ্য, আর টাকা কত? 10, সংখ্যা বোঝাচ্ছে। এই বাক্যের 10 হচ্ছে বিশেষণ। তারপর খেয়াল করো, 10 কেজি চাল। চাল একটা বিশেষ্য, চাল কতটুকু? 10 কেজি। 10 কেজিতে পরিমাণ বোঝাচ্ছে, তাহলে এটা বিশেষণ, পরিমাণবাচক। এরপর দেখো, কঠিন পদার্থ। পদার্থ একটা বিশেষ্য, আর পদার্থ কেমন? কঠিন। পদার্থের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অবস্থাবাচক বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে, দোষ আর গুণ এটার মাঝে পার্থক্য কি? ভালো কিছু বোঝালে, কোনো কিছু ইতিবাচক বৈশিষ্ট্য বোঝালে সেটা হবে গুণ, আর খারাপ কিছু বোঝালে সেটা হবে দোষ। তাহলে বিশেষণের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা বিশেষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। নতুন ব্যাকরণ অনুযায়ী বিশেষণ 11 প্রকার। নতুন ব্যাকরণ অনুযায়ী বিশেষণ 11 প্রকার। 11 প্রকার। প্রতিটা প্রকারভেদের আমরা একদম ডিটেলস জানবো। প্রথমে আমরা জানবো বর্ণবাচক বিশেষণ। 1 নম্বর দাও, বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক। বর্ণবাচক বিশেষণ কি? যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করে, বিশেষ্য সর্বনামের রং নির্দেশ করে, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। বর্ণবাচক বিশেষণ কি? রং নির্দেশ করে। যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করে। যেমন যেমন নীল আকাশ। নীল আকাশ। আমি যে বোর্ডে লিখছি, বোর্ড কেমন? সাদা। সাদা বোর্ড। সবুজ মাঠ। খেয়াল করো, নীল আকাশ, এই বাক্যের আকাশ বিশেষ্য। আকাশ কি? বিশেষ্য। আর আকাশের রং কি? নীল। তাহলে আকাশের রং নির্দেশ করছে, বিশেষ্যের রং নির্দেশ করছে, অবশ্যই নীল শব্দটা কি হবে?
বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ। এরপর খেয়াল করো, বোর্ড। বোর্ড একটা বিশেষ্য, আর বোর্ডের রং কি? সাদা। তাহলে সাদা শব্দটা বর্ণবাচক বিশেষণ। সবুজ মাঠ। মাঠ শব্দটা বিশেষ্য, আর মাঠের রং কেমন? সবুজ। তাহলে সবুজ শব্দটা অবশ্যই বর্ণবাচক বিশেষণ। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? নীল আকাশ বাক্যটিতে নীল শব্দটি কোন ধরনের বিশেষণ? তাহলে উত্তর হবে কি? বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণের কনসেপ্টটা একদম ক্লিয়ার। এবার আমরা 2 নম্বর যে বিশেষণ আছে সেটা জানবো। সেটা হচ্ছে গুণবাচক বিশেষণ। গুণবাচক, যে বিশেষণ দিয়ে বিশেষ্য সর্বনামের গুণ বা বৈশিষ্ট্য নির্দেশ করে তাকে গুণবাচক বিশেষণ বলে। গুণ বা বৈশিষ্ট্য। গুণ বা বৈশিষ্ট্য নির্দেশ করে। আমি কয়েকটা উদাহরণ লিখি। চালাক ছেলে, ঠান্ডা পানি। খেয়াল করো, আমি 2টা উদাহরণ লিখেছি। চালাক ছেলে, এই বাক্যের ছেলে শব্দটা বিশেষ্য। ছেলে একটি বিশেষ্য, আর ছেলেটি কেমন? চালাক। ছেলেটি চালাক, ছেলের গুণ নির্দেশ করছে, তাহলে এটা কি? গুণবাচক বিশেষণ। এরপর খেয়াল করো, ঠান্ডা পানি। ঠান্ডা পানি, ঠান্ডা পানি এটা কি অবস্থাবাচক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ? এরকম তোমার মনে প্রশ্ন হতে পারে। আমি দেখো, গুণবাচক বিশেষণের সংজ্ঞা লিখেছি, গুণ বা বৈশিষ্ট্য নির্দেশ করে। পানির অবস্থা কয়টা? 3টা। কঠিন, তরল, আর বায়বীয়। এই 3টে হচ্ছে পানির অবস্থা। পানি যখন বরফ থাকে তখন পানি কঠিন অবস্থায় থাকে, আর বরফ যখন গলে যায় তখন পানি তরল অবস্থায় থাকে। আর পানিকে যখন তাপ দেওয়া হয় পানি তখন বায়বীয় অবস্থায় থাকে। আর পানির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এটা কি? পানির বৈশিষ্ট্য ঠান্ডা বা গরম। ঠান্ডা বা গরম, এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। তাহলে ঠান্ডা পানি এটা কি? গুণবাচক বিশেষণ। ঠান্ডা পানি এটা হচ্ছে গুণবাচক বিশেষণ। 3 নম্বরে আমরা অবস্থাবাচক বিশেষণ কি সেটা দেখব। অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক, যে বিশেষণ দিয়ে অবস্থা নির্দেশ করে। অবস্থা, অবস্থা নির্দেশ করে। যেমন পদার্থ। পদার্থ একটা বিশেষ্য। পদার্থের অবস্থা কি? কঠিন। তারপরে পদার্থ কেমন হতে পারে? তরল। আর পদার্থ কি? বায়বীয় বা গ্যাসীয়। খেয়াল করো, পদার্থ একটা বিশেষ্য, আর পদার্থের অবস্থা কি? কঠিন, তরল, বায়বীয়। তাহলে কঠিন পদার্থ, কিন্তু কঠিন এটা কি? অবস্থাবাচক বিশেষণ। তরল পদার্থ এটা অবস্থাবাচক বিশেষণ। বায়বীয় পদার্থ এটা অবস্থাবাচক বিশেষণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কঠিন পদার্থ বাক্যটিতে কঠিন শব্দটি কোন জাতীয় বিশেষণ? উত্তর হবে কি? অবস্থাবাচক বিশেষণ। এবার আমরা পরবর্তী বিশেষণ সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে ক্রমবাচক বিশেষণ। 4 নম্বর দাও, ক্রমবাচক। ক্রমবাচক বিশেষণ, এর সাথে আর একটা হেডলাইন দাও, পূরণবাচক। পূরণবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ কি? যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা নির্দেশ করে। ক্রম সংখ্যা, যেমন 1, 2, 3, এগুলো হচ্ছে ক্রম সংখ্যা। ক্রম সংখ্যা নির্দেশ করলে ক্রমবাচক বিশেষণ। এরপর দেখো, পূরণবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে
পূরণ সংখ্যা নির্দেশ করে তাকে পূরণবাচক বিশেষণ বলে। কি বললাম? পূরণ সংখ্যা নির্দেশ করে। পূরণ সংখ্যা কি? পূরণ সংখ্যা হচ্ছে পূরণ সংখ্যার অবস্থান। পূরণ সংখ্যা হচ্ছে পূরণ সংখ্যার অবস্থান। খেয়াল করো, আমি কিছু পূরণ সংখ্যা লিখছি। ১, ২, ৩, ৪, ৫। এই যে ১, ২, ৩, ৪, ৫ এগুলো হচ্ছে ক্রম সংখ্যা। ঠিক আছে? এই ক্রম সংখ্যাগুলোর পূরণ সংখ্যা লিখে ফেলি এবার। তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলো। ১ এর পূরণ সংখ্যা হচ্ছে প্রথম, অর্থাৎ ১ এর অবস্থান হচ্ছে প্রথম। ২ এর অবস্থান হচ্ছে বা ২ এর পূরণ সংখ্যা হচ্ছে দ্বিতীয়। ৩ তৃতীয়। ৪ চতুর্থ। ৫ পঞ্চম। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? ১, ২, ৩, ৪, ৫ এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণ। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। যেমন যেমন ১০ টাকা। তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম। খেয়াল করো, এই যে টাকা, টাকা শব্দটা কি? বিশেষ্য। আর টাকার পরিমাণ কত? ১০ টাকা। এই ১০ দিয়ে কি ক্রম সংখ্যা নির্দেশ করছে। তাহলে এটা কি? ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক বিশেষণ। এরপর খেয়াল করো ২ নম্বর উদাহরণ, তৃতীয় প্রজন্ম। এই যে প্রজন্ম এটা কি? বিশেষ্য। আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে পূরণবাচক সংখ্যা। তাহলে তৃতীয় প্রজন্ম বাক্যটির তৃতীয় হচ্ছে পূরণবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ। এবার আমরা ৬ নম্বরের পরিমাণবাচক বিশেষণ সম্পর্কে জানবো। হেডলাইন দাও, পরিমাণবাচক। পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ কি? যে বিশেষণ দিয়ে কোনো বিশেষ্য বা সর্বনামের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। পরিমাণ নির্দেশ করে। যেমন আধা কেজি চাল। আধা কেজি চাল। তারপরে আরেকটা উদাহরণ হচ্ছে অনেক লোক। খেয়াল করো, ১ নম্বর বাক্যে আধা কেজি চাল। এখানে চাল, চাল হচ্ছে বিশেষ্য। আর চালের পরিমাণ কি? আধা কেজি। চাল কতটুকু? আধা কেজি। তাহলে আধা কেজি হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। ২ নম্বর বাক্য খেয়াল করো, অনেক লোক। এই বাক্যের লোক শব্দটি একটা বিশেষ্য। কতজন লোক? অনেক লোক। লোকের পরিমাণ বোঝাচ্ছে। নিঃসন্দেহে অনেক শব্দটা পরিমাণবাচক বিশেষণ। এবার আমরা পরবর্তী বিশেষণ সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রশ্নবাচক বিশেষণ শিখব। যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশ করে তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। তোমরা হেডলাইন দাও, প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণে ২টা জিনিস মনে রাখতে হবে। ১ নম্বর হচ্ছে বিশেষ্য বা সর্বনামের কাছে প্রশ্ন করবে। বিশেষ্য বা সর্বনামের কাছে প্রশ্ন করবে। আর ২ নম্বর হচ্ছে প্রশ্ন করলে যে উত্তর হবে সেটা হবে বিশেষণ।
বিশেষণ হবে উত্তরটি। খেয়াল করো, আমি কয়েকটা উদাহরণ লিখি। ভালো ছেলে, ভালো ছেলে। ছেলে শব্দটি বিশেষ্য, আর ভালো বিশেষ্যের গুণ বোঝাচ্ছে। ভালো শব্দটি বিশেষ্যের গুণ বোঝাচ্ছে। সুতরাং এই বাক্যের ভালো শব্দটি একটা বিশেষণ। এই বাক্যটিকে যদি আমি প্রশ্ন করি, কেমন ছেলে, কেমন ছেলে। এই কেমন দিয়ে বিশেষ্যকে প্রশ্ন করছে, এই ছেলেকে প্রশ্ন করছে। কেমন ছেলে, উত্তর আসবে কি? ভালো ছেলে। আবার কি, খারাপ ছেলেও আসতে পারে, দুষ্টু ছেলে। তাহলে উত্তর কি পাচ্ছি? একটা বিশেষণ পাচ্ছি। সুতরাং কেমন শব্দটি হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। তারপর খেয়াল করো, অনেক লোক। এই বাক্যটিকে আমি যদি প্রশ্ন করি, কত লোক। লোক শব্দটা একটা বিশেষ্য। তারপর আমি প্রশ্ন করছি কি? কত লোক। উত্তর কি পাচ্ছি? অনেক লোক। অবশ্যই অনেক একটা কি বিশেষণ। তাহলে দুইটা শর্ত মিলেছে যে প্রশ্ন করছে বিশেষ্য বা সর্বনামের কাছে, আর উত্তর পাওয়া যাচ্ছে বিশেষণ। সুতরাং কত শব্দটি প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। আমি বোর্ডে যে প্রশ্নগুলো লিখছি, যে উদাহরণগুলো লিখছি, এগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা উপাদানবাচক বিশেষণ সম্পর্কে জানব। উপাদানবাচক। উপাদানবাচক বিশেষণ কি? যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করবে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। উপাদান নির্দেশ করে। যেমন কাঠের চেয়ার। এই বাক্যের চেয়ার একটি বিশেষ্য, আর চেয়ারের উপাদান কি? কাঠের। সুতরাং কাঠের শব্দটি একটা উপাদানবাচক বিশেষণ। তারপর খেয়াল করো, বেলে মাটি। মাটির বিভিন্ন উপাদান আছে, মাটি একটা বিশেষ্য। এখানে মাটির উপাদান কি? বেলে, মানে মাটি বালুর মতো। তাই বেলে শব্দটি উপাদানবাচক বিশেষণ। তাহলে উপাদানবাচক বিশেষণের কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমরা পরবর্তী বিশেষণ সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা নির্দিষ্টতাবাচক বিশেষণ শিখব। হেডলাইন দাও, নির্দিষ্টতাবাচক বিশেষণ। 10 নম্বর হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক। যে বিশেষণ বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা বাক্য লিখি, এখন ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস। এই মাসে আরেকটি স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। খেয়াল করো, এই বাক্যের ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি একটা মাসের নাম, এটা একটা বিশেষ্য। আর এই যে বিশেষ্য, এটা কি? 21শে ফেব্রুয়ারি, এটা 21 পূরণবাচক সংখ্যা। তাহলে 21শে ফেব্রুয়ারি, এখানে 21, এটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। এরপরে আমি বাক্যটি সম্পূর্ণ করি। এই দিনে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। ফুল দিতে দেয়। আমি দুইটা বাক্য লিখেছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এই দিনে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই। খেয়াল করো, এই দিনে, এই দিনে কাকে নির্দেশ করছে? 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারিকে নির্দিষ্ট করছে। তাহলে এই হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক, নির্দিষ্টতাবাচক বিশেষণ। নির্দিষ্টতা বাচক। আরো কিছু হতে পারে, যেমন সেই দিনে। এখানে সে হচ্ছে
নির্দিষ্টতাবাচক বিশেষণ। সেই সময়, সেই হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। ওই সময়, এরকম অনেক হতে পারে। চলো আমরা পরবর্তী বিশেষণ জেনে নিই। পরবর্তী 10 নম্বর, এটা আমি ভুলে লিখেছি, এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ, এই বিশেষণটা একটু স্পেশাল, মানে এটা বেশি স্পেশাল। মনে রাখবা, যে বিশেষণ বাক্যের অন্তর্গত, বাক্যের অন্তর্গত বিশেষণকে বিশেষিত করে, বিশেষিত করে, তাকে ভাববাচক বিশেষণ বলে। যে বিশেষণ বাক্যের অন্তর্গত বিশেষণকে বিশেষিত করে তাকে ভাববাচক বিশেষণ বলে। তাহলে যেই বাক্যের দুইটা বিশেষণ থাকবে, সেই বাক্যের প্রথম বিশেষণটা হবে ভাববাচক বিশেষণ। দেখো, আমি যদি বলি ভালো ছেলে, এখানে ভালো শব্দটা একটা বিশেষণ। এখন আমি যদি এই বিশেষণটাকে আর একটু বিশেষিত করার জন্য বলি যে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, তাহলে এই যে ভালো, এটা কি বিশেষণ। এই বিশেষণকে আবার বিশেষিত করছে কে? খুব। তাহলে খুব নিঃসন্দেহে ভাববাচক বিশেষণ, ভাববাচক বিশেষণ। এরপর আমরা সর্বশেষ বিশেষণ বিধেয় বিশেষণ জানবো। বিধেয় বিশেষণ, বিধেয় কি? আমরা জানি একটি বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে আমি উদাহরণ লিখি, লোকটা পাগল, লোকটা পাগল। এই বাক্যের দুইটা অংশ আছে, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। এই যে এটা হচ্ছে উদ্দেশ্য, আর পাগল শব্দটা হচ্ছে বিধেয়। তাহলে এই পাগল হচ্ছে বিধেয় বিশেষণ। তাহলে বিশেষণ একদম ক্লিয়ার। বিশেষণ নিয়ে তোমার যদি আর কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে।